নমস্কার বন্ধুরা। আজ তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি, নাম দাগ। লেখক সন্দীপ ঘোষাল। গল্প পাঠে আমি সাধন ঘোষ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক আজকের গল্প, দাগ। সন্দেহের তীর অনেক দূর পর্যন্ত ছুটে গেল। কুন্তলার রাগ, অভিমান ঘরের চার দেওয়াল ছেড়ে বাইরে বেরিয়ে এলো। ফোনে বাবা মাকে সব কিছুই সে জানিয়েছে। অভিরূপের অসভ্যতা সীমা ছাড়িয়ে যাচ্ছে। এমন চরিত্রহীন স্বামী শেষ পর্যন্ত তার কপালেই জুটল। বিয়ের আগে যদি এসব জানা যেত তাহলে সম্পর্ক এগোতই না। এদিকে অভিরূপ অসহায়। কাউকেই সে কিছু বোঝাতে পারছে না যে তার সঙ্গে যা হচ্ছে তার জন্য সে বিন্দুমাত্র দায়ী নয়। পাত্রপাত্রী বিজ্ঞাপনে দু পক্ষের মত এক হয়। বিয়ের আগে মাস দুই কুন্তলা অভিরূপ চুটিয়ে প্রেম করেছে। ছুটির দিনগুলোতে সকাল থেকেই দুজনে নিরুদ্দেশ হতো। এক শুভ দিনে ধুমধাম করে 4 হাত এক হলো। বিয়ের পর 5 মাস বেশ আনন্দেই কাটছিল। নতুন সংসার, নতুন ঘর। যাই হোক, কুন্তলার সঙ্গে অভিরূপ ও সকাল সকাল ওঠে। দুজনে হাতাহাতি কাজ না করলে কুন্তলা একা পেরে উঠবে না। অভিরূপকে সকাল 10টার মধ্যে অফিস জয়েন করতে হয়। ও বেরিয়ে যাওয়ার পর কুন্তলা একদম একা। ঘরের টুকিটাকি কাজকর্ম, মাকে ফোন করা, অভিরূপ ফোন করলে একটু বকবক করা, গেম খেলা, টিভি দেখা আর ঘুমানো। সন্ধ্যে 7টার মধ্যে অভিরূপ বাড়ি চলে আসে। সেদিন সন্ধ্যাবেলায় কলিং বেলটা বাজতেই কুন্তলা হাসি মুখে দরজা খুলল। অভিরূপও হাসি মুখে বলল, আজ একটু তাড়াতাড়ি ফিরলাম না? কুন্তলা দরজা বন্ধ করতে করতে বলল, একটু আগে এসেছো, একে তাড়াতাড়ি বলে? অভিরূপ হাসতে হাসতে এগিয়ে গেল। কুন্তলার হঠাৎ লক্ষ্য করল অভিরূপের জামার পিঠের দিকে কি যেন একটা দাগ লেগে আছে। কাছে গিয়ে ভালো করে দেখে কালো রং। আঙুল দিয়ে ঘষতেই সেটা আঙুলে লেগে গেল। ভালো করে দেখে নিশ্চিত এটা কাজল। তা আবার পেন্সিলের কাজলের দাগ নয়, কাজল পরা চোখ মোছার দাগ, যা জামার অনেকটা জায়গা জুড়ে লেগে আছে। কুন্তলা ভুরু কুঁচকে বলল, তোমার জামায় কাজলের দাগ এলো কোথা থেকে? অভিরূপ ঘাড় ঘুরিয়ে দাগ দেখার চেষ্টা করল। না পেরে গা থেকে জামা খুলে কাজলের দাগ দেখে অবাক হয়ে কুন্তলার মুখের দিকে তাকিয়ে বলল, এ দাগ কি করে এলো? কুন্তলা একটু গম্ভীরভাবে বলল, তা তুমিই জানো। সেই শুরু। এরপর থেকে প্রতিদিনই অভিরূপের জামায় কোথাও কোথাও চোখ মোজা কাজলের দাগ লেগে থাকে। এ থেকেই অশান্তির সূত্রপাত। অভিরূপ সবাইকে অনেক বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। প্রায় সকলের একই সন্দেহ, এ নিশ্চয়ই কোনো নারী চক্করে পড়েছে। হঠাৎ করে অভিরূপের জীবনে এক অদ্ভুত সমস্যার সৃষ্টি হলো। সে কিছুই করেনি, কোনো নারী সঙ্গ তার করার কোনো প্রয়োজন নেই। যার ঘরে অত সুন্দরী বউ, তার অন্য নারীর সঙ্গে কোনো প্রয়োজনই নেই। তবু তার জামায় কাজলের দাগ। ঘর থেকে পাড়া, অফিস, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই দেখছে জামায় কাজলের দাগ। সে নিজেও দেখছে। সে নিজে অনেক সাবধান হয়েছে, চোখ কান খুলে রাখে সর্বদা। কিছুতেই সে কাজলের দাগ জামায় লাগাতে দেবে না। কিন্তু ওই পর্যন্ত। কখন কে যে তার জামায় কাজলের চোখ মুছছে সে মালুমই পাচ্ছে না। লজ্জায় অপমানে কুন্তলার কাছে, সবার কাছে মুখ দেখাতে পারছে না। দিনে দিনে অভিরূপের জটিলতা বাড়তে লাগলো। জামা ছেড়ে কাজলের দাগ এখন গালে, কপালে, মুখে, ঘাড়ে, হাতে লেগে থাকছে। মানসিক চিন্তায় সে ক্রমে দুর্বল, খিটখিটে হয়ে পড়েছে। সেদিন সন্ধ্যাবেলায় প্রায় মাতালের মতো টলতে টলতে অভিরূপ বাড়ি ফিরল। তাকে দেখে কুন্তলা ভয়ে বোবা হয়ে গেল। এ কি হাল অভিরূপের! খুস্কো খুস্কো চুল, রক্তবর্ণ চোখ, সারা জামায় কাজলের দাগ, বিড়বিড় করে কি যেন বকছে, হাসছে। কুন্তলা কাল বিলম্ব না করে আশেপাশের লোকজন ডেকে আনল।
বাপের বাড়ি শ্বশুর বাড়িতে ফোন করলো, সকলে এসে উপস্থিত। এলাকার নাম করা ডাক্তার এমডি লাহিড়ীকে ডেকে আনলো। উনি অভিরূপকে ভালো করে দেখলেন, তারপর খসখস করে কয়েকটা ব্লাড টেস্ট আর সিটি স্ক্যান লিখে দিলেন, আর বললেন দেরি করলে হবে না, কাল সকালেই পরীক্ষাগুলো করিয়ে নিন। রিপোর্ট দেখে তবেই চিকিৎসা শুরু হবে। আজ রাতের জন্য একটা ঘুমের বড়ি দিয়েছি, একটু কিছু খাইয়ে বড়িটা খাইয়ে দিন, আরামে ঘুমোবে। আর হ্যাঁ, কোনো রকম উত্তেজনা ওনার পক্ষে ক্ষতিকারক। পরের দিন অভিরূপ একটু বেলা করে ঘুম থেকে উঠল। কাছেই পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারে আগের রাতেই কথা হয়ে গেছে। কুন্তলা নিজে তৈরি হয়ে অভিরূপকে তৈরি করাচ্ছে, বাইরে আরও সকলে অপেক্ষা করছে। অভিরূপ তৈরি, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছে। ঘরের বাইরে কুন্তলা পায়চারি করছে, অভিরূপ বেরোলেই ঘরে তাড়া দেবে। অভিরূপে দেরি হচ্ছে দেখে কুন্তলা দরজার সামনে এসে যা দেখল তাতে তার মাথা ঘুরে গেল। এ কি? অভিরূপ মাথা আঁচড়াচ্ছে, আর একটা মেয়ে ছায়া পিছন থেকে অভিরূপকে জড়িয়ে ধরে ওর জামায় চোখ মুছছে। কুন্তলা অভি বলে চেঁচাতেই সেই ছায়া মুখ ফিরিয়ে কুন্তলাকে দেখল। কি কুৎসিত সে মুখ! কোটরে ঢোকা দু চোখে কাজলে ভর্তি সেই কাজল অভিরূপের জামায় মুছছে। কুন্তলা জ্ঞান হারালো। কুন্তলার চিৎকারে সকলে ছুটে এসে দেখে সে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর অভিরূপ তখনও চুল আঁচড়াচ্ছে, আর ওর সারা শরীর জামায় চোখ মোছা কাজলের দাগ। কুন্তলার চোখে মুখে জল দিলে ও একটু সুস্থ হয়ে যায়। অভিরূপের দিকে তাকিয়ে আবার চিৎকার করে জ্ঞান হারায়। উপস্থিত সকলের বুঝতে অসুবিধা হলো না যে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। কুন্তলা কিছু একটা দেখেছে যার জন্য তার এমনটা হচ্ছে। আর সব থেকে বড় কথা, এখানে কুন্তলা ছাড়া অন্য কোনো মেয়ে নেই। তা সত্ত্বেও অভিরূপের জামায় কাজলের দাগ এলো কোথা থেকে? এসব প্রশ্নের উত্তর একমাত্র কুন্তলাই দিতে পারবে। কুন্তলা এখন অনেকটাই সুস্থ। অভিরূপও নিজেই জামা পাল্টিয়ে নিয়ে পাশের ঘরে টিভি চালিয়ে খবর দেখছে। ঠিক কী হয়েছিল তা বিস্তারিতভাবে কুন্তলা উপস্থিত সবাইকে বলল। কুন্তলার মুখে সব কিছু শোনার পর সকলে বুঝল যেটা একটা খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন তারা। ডাক্তারের কোনো ওষুধও ইয়েতে কাজ করবে না। একমাত্র পীর বাবার মাজারে ফকির সাহেবের কাছে গেলে কিছু একটা ভালো ফল আশা করা যায়। সেদিন সন্ধ্যাবেলায় কুন্তলা অভিরূপকে নিয়ে পাশের বাড়ি পালবাবু পীর বাবার মাজারের দিকে রওনা দিলেন। সঙ্গে কুন্তলা, অভিরূপের বাবা মাও আছেন। মাজারের সামনে এসে পালবাবু বললেন, আপনারা সবাই বাইরে অপেক্ষা করুন, আমি কুন্তলা আর অভিরূপকে নিয়ে ভেতরে যাচ্ছি। এতজন ভিতরে যাওয়ার অনুমতি নেই। কুন্তলা বলল, পাল কাকু, আমি বাবা মার সঙ্গে বাইরে আছি, আপনি বরং অভিকে নিয়ে ভিতরে যান, আপনি তো সবই জানেন। পালবাবু বললেন, আরে না না, তোমাকে যেতেই হবে। কুন্তলা আর কোনো কথা বলল না। ওরা তিনজন মাজারের ভেতরে গেল। মাজারে ঢুকেই অভিরূপ অনেকটা সুস্থ বোধ করল। সে কুন্তলার একটা হাত চেপে ধরে বলল, আমরা এখানে কি করতে এসেছি? কুন্তলা চুপ করে রইল। পালবাবু বললেন, সেটা একটু পরেই বুঝতে পারবে। ফকির সাহেব ওদের তিনজনকে নিয়ে এক জায়গায় বসালেন, আর উনি ওদের মুখোমুখি বসে বললেন, বলুন কী সমস্যা? পালবাবু কুন্তলার দিকে তাকিয়ে বললেন, বলো মা, যা যা হয়েছে বা যা আজ সকালে তুমি দেখেছ সব খুলে বলো ওনাকে। উনি এর একটা সমাধানের উপর নিশ্চয়ই বার করবেন। কুন্তলা একটু চুপ থেকে বলল, আপনিই বলুন না, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। তারপর একটু থেমে সে সমস্ত ঘটনা ফকির সাহেবকে বলল। কুন্তলার কাছে থেকে সব কিছু শোনার পর উনি বললেন, কাজল লাগানো কোনো জামা কি এনেছো? পালবাবু কুন্তলার চোখাচোখি হলো। কুন্তলা মাথা নাড়ল। পালবাবু ফকির সাহেবকে বললেন, না, আমরা তো কোনো জামা আনিনি। ফকির সাহেব বললেন, আনলে ভালো হতো। তারপর উনি অভিরূপের দিকে তাকিয়ে বললেন, আপনার কিছু কি মনে পড়ছে? অভিরূপ ঠোঁট উল্টিয়ে বলল, না তো, আমরা যে কী জন্য এখানে এসেছি সেটাই তো বুঝতে পারছি না। ফকির সাহেব বললেন, আপনার জামায় কাজলের দাগ লাগছে, সেটা কি আপনি জানেন? অভিরূপ বলল, হ্যাঁ জানি, কিন্তু কী করে লাগছে বা কে লাগাচ্ছে সেটা বুঝতে পারছি না।
ফকির সাহেব অভিরূপের চোখের দিকে তাকিয়ে বললেন, আপনি যে এখানে এসেছেন, আপনার কেমন লাগছে? মানে আপনার শরীর কেমন লাগছে? অভিরূপ বলল, ভালো, বেশ ভালো লাগছে। ফকির সাহেব মাথা নেড়ে বললেন, বাহ, ভালো। এবার উনি কুন্তলার দিকে তাকিয়ে বললেন, আপনার কি শরীর খারাপ লাগছে? কুন্তলা চুপ করে থেকে মাথা নেড়ে বলল, না, ঠিক আছে। ফকির সাহেব অভিরূপ আর পালবাবুকে বললেন, আপনারা দুজন আমার পাশে চলে আসুন। অভিরূপ আর পালবাবু ফকির সাহেবের পাশে চলে এলেন। ফকির সাহেব কুন্তলাকে বললেন, আপনি এবার একটু বাইরে গিয়ে দাঁড়ান। কুন্তলা পালবাবু অভিরূপের দিকে তাকালো। পালবাবুর ইশারায় কুন্তলা বাইরে বেরিয়ে গেল। কুন্তলা বেরিয়ে যেতেই ফকির সাহেব অভিরূপকে বললেন, আপনার শ্বশুর বাড়ির কেউ এসেছেন? অভিরূপ বলল, হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি সবাই এসেছেন, ওনারা বাইরে দাঁড়িয়ে আছেন। ফকির সাহেবের দু চোখ চকচক করে উঠল। উনি বললেন, আমার হিসাব যদি ঠিক মিলে যায় তাহলে আজই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবার উনি উঠে দাঁড়ালেন, কাঁধে ঝোলা তুলে নিলেন। এক হাতে চামর, অন্য হাতে জলভরা অগুরু মিশ্রিত মন্ত্রপ্লুত কাঁচের শিশি নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। পালবাবু আর অভিরূপ ওনাকে অনুসরণ করলেন। ফকির সাহেব বাইরে বেরিয়ে এসে কুন্তলার মুখোমুখি দাঁড়ালেন। তিনি যেটা ভেবেছেন সেটা ঠিক। ফকির সাহেবকে দেখে কুন্তলার মুখ চোখের ভাব পুরো পাল্টে গেল। কিছুক্ষণের মধ্যে কুন্তলা আর কুন্তলা থাকল না। সে বীরাঙ্গনার মতো ফকির সাহেবের উপর ঝাঁপিয়ে পড়ল। ফকির সাহেবও ছেড়ে দেবার মানুষ নন। উনি আগেভাগেই তৈরি হয়ে এসেছেন। উনি বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছেন আর অগুরুর জল কুন্তলার গায়ে ছেটাচ্ছেন আর চামড় দিয়ে গা মাথা ঝাড়ছেন। কুন্তলা সে কি ভয়ঙ্কর রূপ! উপস্থিত সবাই ভয়ে সিতিয়ে গেছে। অভিরূপকে আগেই ফকির সাহেব ইশারায় সামনে থেকে সরে যেতে বলেছে। পালবাবু অভিরূপকে একটু আড়ালে রেখেছে। কুন্তলার কর্কশ গলার আওয়াজ কানে তালা লেগে যাচ্ছে। ফকির সাহেব কিন্তু বিড়বিড় করে মন্ত্র পড়েই যাচ্ছেন আর মাঝে মাঝে বলছেন, কি নাম তোর? কারণ বল, কি কারণে এমন করছিস? এখনই তোর বেয়াদবি বন্ধ কর, না হলে ফল ভালো হবে না। কিন্তু কে কার কথা শোনে? তাণ্ডব চলতেই থাকে। আর বুক চাপড়ে মাঝে মাঝে বলছে, আমি সেই জুটি। প্রায় ঘন্টা দুয়েক এমন চলার পর হঠাৎ কুন্তলার শরীর মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালো। ফকির সাহেব তাড়াতাড়ি কাঁধের ঝোলা থেকে দুটো মাদুলি বার করে একটা কুন্তলার হাতে আর একটা অভিরূপের হাতে বেঁধে দিয়ে পালবাবুকে বললেন, ওকে মাজারের ভেতরে নিয়ে আসো। আর এখনোই কাউকে বাড়িতে পাঠান, যতগুলো কাজল লাগা জামা আছে সব কটা জামা যেন এখনোই আগুনে পুড়িয়ে দেয়। পালবাবু বললেন, আমিই যাচ্ছি। অভিরূপ বলল, আমিও আপনার সাথে যাব কাকু, নাহলে জামাগুলো কোথায় আছে আপনি খুঁজে পাবেন না। পালবাবু বললেন, তাড়াতাড়ি চলো। ফকির সাহেব আর একটা মাদুলি পালবাবুর হাতে বেঁধে দিয়ে বললেন, যত তাড়াতাড়ি ওগুলো পুড়িয়ে এখানে চলে আসবেন। পালবাবু মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে অভিরূপকে নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন। প্রায় 3 ঘন্টা পর পালবাবু আর অভিরূপ মাজারে ফিরে এসে দেখেন কুন্তলা জ্ঞান ফিরেছে। সে বসে আছে। কুন্তলা, অভিরূপের বাবা মাও সেখানে উপস্থিত। ওদের দুজনকে দেখে সবাই একটু অস্থির হলো। ফকির সাহেব পালবাবুকে বললেন, আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? পালবাবু মাথা নেড়ে বললেন, না না, আমাদের কোনো অসুবিধা হয়। আমরা কাজলের দাগ লাগা সমস্ত জামা গেঞ্জি আগুনে পুড়িয়ে দিয়েছি। ফকির সাহেব বললেন, খুব ভালো, বিপদ অনেকটাই মুক্ত। এবার উনি কুন্তলার মা গার্গী দেবীর দিকে তাকিয়ে বললেন, এই সেজুতি কে? আপনি কি ওকে চেনেন? সেজুতি নাম শুনে উনি কান্নায় ভেঙে পড়লেন। কুন্তলার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। ফকির সাহেব বললেন, কান্নাকাটি করার এখন সময় নয়। কি হয়েছিল সেজুতির সঙ্গে পুরো খুলে বলুন। আর হ্যাঁ, এর আগেও কি কুন্তলার এমনটি হয়েছিল? গার্গী দেবী বললেন, না, এমনটি কখনো হয়নি, এই প্রথম হলো। ফকির সাহেব বললেন, সমস্ত ঘটনাটা আমাকে বলবেন, কিছুই লুকোবেন না। গার্গী দেবী মাথা নাড়িয়ে বললেন, সেজুতি আমার ছোট মেয়ে, কুন্তলার থেকে 6 বছরের ছোট। ও ছোটবেলা থেকে একটু সাজগোজ করতে ভালোবাসত।
বিশেষ করে চোখে কাজল পরতেও খুব ভালোবাসত। সকালে মুখ ধুয়ে কাজল পরবে, স্নান করে কাজল পরবে, চোখ থেকে কাজল মুছতে দিত না। তার জন্য আমার কাছে, ওর বাবার কাছে, দিদির কাছে খুব বকা খেত, কিন্তু ওর কাজ ও করেই যেত। এত সুন্দরী ওকে দেখতে ছিল, আর তার চেয়েও সুন্দর ছিল ওর চোখ দুটো। কাজল পরলে ভারী সুন্দর দেখতে লাগতো ওকে। গার্গী দেবী বলতে বলতে কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছলেন। সেদিন ছুটির দিন, সকাল থেকে বাড়িতে সবাই আছে। দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা একটু বিশ্রাম নিচ্ছি। সন্ধেবেলায় কুন্তলার কলেজে ফাংশন। ও তখন ফার্স্ট ইয়ারে, আর সেজুটি ক্লাস 8। এমনিতে দু বোনের খুব ভাব, কিন্তু কুন্তলা বোনকে খুব ভালোবাসত। ও যা জিনিস নেবে দুটো, আর যা খাবে বোনের জন্য আনবে। সেজুটি একটু উল্টো, ও দিদির নেবে কিন্তু দিদিকে কিছু দেবে না। তা নিয়ে কুন্তলার কোনো অনুযোগ ছিল না। ও সব কিছু হেসে উড়িয়ে দিয়ে বলতো, ও ছোট, বড় হলে সব ঠিক হয়ে যাবে। বিকেল হয়ে গেছে, আমরা সব শুয়ে আছি। কুন্তলা কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। চোখে কাজল লাগাতে গিয়ে দেখে মেকআপ বক্সে কাজল পেন্সিল নেই। ও সঙ্গে সঙ্গে আমাকে দেখে বলল, আমি বললাম বোনের পেন্সিলটা এখন একটু দিয়ে নে, পরে তোর পেন্সিলটা খুঁজে নিবি। কুন্তলা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি আবার চোখ বন্ধ করতেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ভীষণ চিৎকার শুনে আমি আর ওর বাবা দুজনেই উঠে ঘর থেকে বেরিয়ে এসে দেখি সেজুটি ভীষণ চিৎকার করে বলছে, আমার কাজল পেন্সিলে কেন হাত দিয়েছিস? কে তোকে সাহস দিয়েছে? কুন্তলা অনেক বোঝাচ্ছে, সরি বলছে, আমি ওর বাবা সবাই আমরা বোঝাচ্ছি, কিন্তু ও সমানে চিৎকার করে যাচ্ছে। শেষমেশ ওর বাবা নিজেকে আর সামলাতে না পেরে গালে একটা চড় বসিয়ে দিল। কয়েক সেকেন্ডও চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ হাতে রাখা কাজল পেন্সিলটা মেঝেতে আছাড় মেরে ফেলে এক দৌড়ে সিঁড়ি দিয়ে ছাদের দিকে ছুটে গেল। আমাদের তখন নতুন একতলা বাড়ি, নেনা ছাদ। ওর পেছনে আমরাও ছুটলাম। ও ছাদে এসে সোজা নিচে ঝাঁপ দিল। গার্গী দেবী আঁচলে মুখ ঢাকলেন, চোখের জল মুছতে মুছতে বললেন, আমরা এক মুহূর্ত সময় নষ্ট না করে ওকে হাসপাতালে নিয়ে যাই। জোর কদমে চিকিৎসা শুরু হয়। চিত হয়ে নিচে পড়েছিল, তাই বুক পাঁজরের হাড়গুলো ভেঙে যায়, মুখটাও থেতলে যায়। অনেক চেষ্টা করে অনেক ঠাকুর মানত করেছি, কিন্তু 4 দিনের দিন দুপুরে ও এক রাস অভিমান নিয়ে আমাদের ছেড়ে চলে গেল। বেশ কিছুক্ষণ সবাই চুপ, কারোর কোনো সাড়া নেই, শুধু নিঃশ্বাসের শব্দ ছাড়া। কুন্তলা নিস্তব্ধতা ভেঙে বলল, তারপর থেকে আমি আর কোনোদিন চোখে কাজল পরিনি। কিন্তু মাসখানেক আগে অভি এসে জোরাজুরি করলো কাজল পরার জন্য, যে আমি বাধ্য হলাম। আর আমি ওকে এসব কিছুই বলিনি। ও যদি জানতো তাহলে আমাকে কাজল পরতে বলতো না। আমি কাজল পরার পর থেকেই ওর জামায় কাজলের দাগ লাগা শুরু হয়। আমার জন্য কতটা হেনস্থ হয়েছে। সব কিছু শোনার পর ফকির সাহেব বললেন, ও অভিরূপের জামায় কাজল মুছে দিয়ে ও ওর অভিমান প্রমাণ করছিল। পারবাবু বললেন, তাহলে অভিরূপকে ছেড়ে হঠাৎ কুন্তলাকে আক্রমণ করলো কেন? ফকির সাহেব বললেন, ওই যে আজ সকালে সেজুতি যখন অভিরূপের জামায় চোখে কাজল মুছছিল, কুন্তলা আবছা ছায়া দেখে চিৎকার করাতেও বিরক্ত হয়েছিল, আর ওর দৃষ্টি পড়ছিল কুন্তলার উপর। পালবাবু বললেন, এটা আপনি বুঝলেন কি করে? ফকির সাহেব মুচকি হেসে বললেন, অনেক রাত হয়েছে, এবার আপনারা আস্তে আস্তে বাড়ি যান। অভিরূপকে একটা জলের শিশি দিয়ে বললেন, বাড়িতে গিয়ে দরজা খোলার আগে সারা বাড়ির চারপাশে এই জল ছড়িয়ে দেবেন, আবার দরজা খুলে ঘরের ভিতরেও ছড়িয়ে দেবেন। আর হাতে যে মাদুলি বাঁধা আছে 21 দিন বাঁধা থাকবে, 21 দিন পর আমার কাছে আসবে। মাজারে প্রণাম করে ফকির সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সবাই যখন বাড়ি যাওয়ার রাস্তা ধরল, তখন বেশ রাত। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এই ধরনের আরও গল্প শুনতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।